পার্লামেন্টে 1 মিনিটের কথা বলতে হলে 2 লাখ টাকার মতো আপনার খরচ হয় পার মিনিটে। আমরা দেখেছি যে 100 কোটি টাকা নষ্ট হয়েছে শুধুমাত্র ব্যক্তি বন্ধনায়। এখন যদি আবারও সেই একই ব্যক্তি বন্ধনা হয়, তাহলে এই দেশের পার্লামেন্ট দিয়ে মানুষের লাভটা কি হবে? পার্লামেন্ট হবে ডিসেন্ট বিতর্কের জায়গা। পার্লামেন্টের চর্চা হচ্ছে রুলস অফ প্রসিডিওর অনুসারে আপনি কথা বলবেন। আপনি যখন তখন দাঁড়িয়ে কথা বলতে পারেন না। তাহলে সলিউশনটা কি? সাবির ভাই, আপনি জানেন যে আমরা অনেকেই একটা জুলাই সনদে স্বাক্ষর করেছি। দেশ সভ্য হয়ে গেছে। হ্যাঁ, দেশ সভ্য হয়ে গেছে, কিন্তু সেটা যদি চর্চা না করি তাহলে কি হবে? আমরা এখনো বলি হ্যাঁ না, ভোটের ব্যাপারে আমাদের সংশয় আছে। সংবিধানের 30টি সংশোধনী কার সময় আছে এটা পড়ে দেখা। আপনাকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, পলিটিক্যাল পার্সোনালিটি যারা, তাদেরকে জিজ্ঞেস করেন তো জুলাই সনদে কয়টা সংশোধনী আছে, কি কি আছে জিজ্ঞেস করেন তো, কনস্টিটিউশনে কি আছে, কোথায় কি আছে, তারা বলতে পারবে তো? তারা তো আমাদের ল মেকার হবে। যেই জিনিসগুলো রাজনীতিকটাই বুঝে না, সাধারণ মানুষ কয়জন ওটা পড়ে বুঝতে পারবে যে কি কিসের উপর ভোট দিচ্ছে সে? আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাহলে হ্যাঁ ভোটটা কেন? হ্যাঁ ভোট আর পার্লামেন্ট ভোট একসাথে কীভাবে, কোনটায় কীভাবে ভোট দেবো? আপনার তো একটা ডিকটেশন থাকা উচিত। এটা শুধুমাত্র সরকার করবে না, এটা যারা ইলেকশনের মূল নায়ক প্রতিনায়ক আছেন তাদের তো দায়িত্ব এটাকে ক্লিয়ার করা। নির্বাচনের পরে অনেকেরই একটা ধারণা যে যদি সব দল একসাথে কাজ করে, মিলেমিশে কাজ করে, তাহলে হয়তো ওই যে সংঘাত থাকবে না, বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না, তাহলে একটা ভালো পরিবেশে সবাই উন্নয়নমূলক কাজ করতে পারবে। কিন্তু একই সময় আপনার সেটা হলে সংসদে যদি কোনো শক্তিশালী বিরোধী দল না থাকে যে বিরোধী দলের ভূমিকাটা যথার্থভাবে পালন করবে, তাহলে সেই সরকার সে যতই জাতীয় সরকারের আদলে হোক না কেন, তার যদি জবাবদিহিতা না থাকে বিরোধী দলের কাছে সংসদে, তাহলে সে খামখেয়ালিপনার দিকে যাবে এবং কোনো সময় গিয়ে একটা স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হবে। তো এই সংশয়টা কি থাকে না? থাকে। আমি প্রথম কথা শুরু করব এইভাবে যে একটা সংসদ চালানোর জন্য 3 জন লোকের মেজর ভূমিকা। এক হচ্ছে স্পিকার, সেকেন্ড হচ্ছে সরকারি দলের নেতা, থার্ড হচ্ছে বিরোধী দলের নেতা। আমরা কি তেমন কোন ব্যক্তিকে দেখতে পাই যারা ওই জায়গার ওই পজিশনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন? আমরা তো যেসব পলিটিক্স, ম্যাক্সিমাম পলিটিশিয়ানটা ইম্যাচিউর মনে হয় আমার কাছে, ইম্যাচিউর। কথা যদি আপনি পার্লামেন্টে বলেন, পার্লামেন্টে 1 মিনিটের কথা বলতে হলে আপনাকে 2 লাখ টাকার মতো আপনার খরচ হয় পার মিনিটে। আমরা দেখেছি যে 100 কোটি টাকা নষ্ট হয়েছে শুধুমাত্র ব্যক্তি বন্ধনায়। এখন যদি আবারও সেই একই হয়, ব্যক্তি বন্ধনা হয়, তাহলে এই দেশের পার্লামেন্ট দিয়ে মানুষের লাভটা কি হবে? পার্লামেন্ট হবে ডিসেন্ট আপনার বিতর্কের জায়গা। সেখানে বিতর্ক যদি ডিসেন্ট না হয়, সেদিন যদি অন্যরকম হয়, আপনাকে পার্লামেন্টের প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বড় রুলস অফ প্রসিডিউর যেটা আছে এইটাকে ফলো করতে হবে, কনস্টিটিউশনকে ফলো করতে হবে। পার্লামেন্টের চর্চা হচ্ছে রুলস অফ প্রসিডিউরের অনুসারে আপনি কথা বলবেন। আপনি যখন তখন দাঁড়িয়ে কথা বলতে পারেন না। আপনি যখন তখন কথা যদি বলতে পারেন, সেই সুযোগ থাকে, তাহলে প্রত্যেক মিনিটের জন্য 2 লাখ টাকা নষ্ট হবে। এই জাতি, এই গরিব জাতি যেখানে মানুষ খেতে পারে না, স্বাস্থ্য নাই, বাসস্থান নেই, সেখানে আপনি মিনিটে আপনি সংসদে ভোট নিয়ে আসছেন। কীভাবে ভোট নিচ্ছেন আমরা জানি না। যদি কোনোভাবে অসৎ উপায়ে আপনি ভোট নিয়ে আসেন, আর যদি আপনি পার্লামেন্টে এইভাবে 2 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 6 মিনিট আপনি বেকার নষ্ট করেন, তাহলে এই দেশের গরিব মানুষের হবেটা কি? লাভটা কোথায়? তারা উন্নতিটা পাবে কোথায়? তাহলে সলিউশনটা কি? কারণ এখানে মনে হচ্ছে আপনি যেটার দিকে ইঙ্গিত করছেন যে এখানে একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। রাইট, ইউ আর। তাহলে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন তো একটা ডকুমেন্ট সাইন করে বা একটা রেজলিউশন পাস করা হবে না। আপনি সাবির ভাই, আপনি জানেন যে আমরা অনেকেই একটা জুলাই সনদে স্বাক্ষর করেছি। দেশ সভ্য হয়ে গেছে। হ্যাঁ, দেশ সভ্য হয়ে গেছে, কিন্তু সেটা যদি চর্চা না করি তাহলে কি হবে? আমরা তো এখনো বলি হ্যাঁ না, ভোটের ব্যাপারে আমাদের সংশয় আছে। তাহলে যদি সংস্কারের যদি প্রশ্ন না যাই, তাহলে তো আমরা ওইভাবেই আমাদের যেসব রাষ্ট্রীয় স্তম্ভগুলো আছে, বিচার বিভাগ বলেন, পার্লামেন্ট বলেন, সিভিল সোসাইটি বলেন বা প্রশাসন বলেন, কিছুই রেকটিফাই করতে পারবেন না। আপনি কোনোটাই আপনি সংশোধন করতে পারবেন না। যেমন ধরেন আমাদের এই কেয়ারটেকার সরকার, তার কি আপনার দায়িত্ব আছে, তার কি ক্ষমতা আছে কোনো বড় বড় এই রাষ্ট্রীয় সংস্কার করার? তাদের তো সে ম্যান্ডেট নাই।
আপনি কিছু কিছু থাকে, কিছু স্পর্শ তারা করতে পারে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের হবে আপনাকে সেগুলোকে রিঅ্যাক্টিফাই করা। এখন আপনারা তো বলবেন, আপনি যখন বলবেন যে আমি ফিনান্সিয়ালি করব, এটা করব, এনভায়রনমেন্ট এটা করব, অমুক জায়গায় এটা করব, আপনি তো এইগুলো শুনতেছেন। আপনি বলছেন ভোট দেন, স্বর্গ হবে, এটা হবে, সেটা হবে। আমরা তো শুনেছি, অতীতেও শুনেছি, অনেক কিছু শুনেছি। এইবার দেখা যাচ্ছে যে 4টা প্রশ্ন, শুধু 4টার যে প্রশ্ন তা না, একটা প্রশ্নে তারা অনেকগুলো মানে সংবিধানের 30টি সংশোধনীর কথা বলছে সেখানে। তো মানে কার সময় আছে এটা পড়ে দেখার কোন 30টা? না। তারপরে রেহমান সোমান কিছুদিন আগে এক জায়গায় লিখেছেন যে এই জুলাই সনদের 48টা ধারা এর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। তো 48টা ধারা কে জানে এগুলো কোনটা? না, যারা নিবিড়ভাবে ফলো করছে মেবি না। 500 লোক, মেবি 1000 লোক, না। কিন্তু ভোটার তো 12 কোটি, হ্যাঁ, প্রায় 13 কোটি। আপনাকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করি। আপনি বলেন যে পলিটিক্যাল পার্সোনালিটি যারা দল, বড় ছোট দল, ইত্যাদি দল, তাদেরকে জিজ্ঞেস করেন তো জুলাই সনদে কয়টা সংশোধনী আছে, কি আছে, তারা কি সঠিকভাবে বলতে পারবে? আপনি জিজ্ঞেস করেন তো আপনার কনস্টিটিউশনে কি আছে, কোথায় কি আছে, তারা বলতে পারবে? তো তারা তো আমাদের ল মেকার হবে। তারা যদি কনস্টিটিউশনই না জানে, কনস্টিটিউশন না বোঝে, রুলস অফ প্রসিডিওর না জানে, তাহলে পার্লামেন্টের প্র্যাকটিসটা কিভাবে হবে? কিন্তু আপনি যদি এই বিষয়গুলো গণভোটে দেন, পার্লামেন্টে আলোচনা হয়ে পাশ হওয়ার আগে যদি আপনি গণভোটে দেন, তাহলে যেই জিনিসগুলো রাজনীতিকটাই বুঝে না, সাধারণ মানুষ মানে কয়জন ওটা পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে যে কিসের উপর ভোট দিচ্ছে সে? আপনি দেখেন, এটা ডিসক্রাইব করা উচিত ছিল আপনার পলিটিক্যাল পার্টিদেরকে। এখন কেউ বলছে এখনো কিন্তু ক্লিয়ার না কারা কতটা হ্যাঁ ভোটের পক্ষে, কারা কতটা আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাহলে হ্যাঁ ভোটটা কেন, হ্যাঁ ভোট কী জন্য, তারাই জানে না। তো আপনাকে ডিসক্রাইব করতে হবে এটাই জন্য। তো এই ডেসক্রিপশন তো সাধারণ মানুষের কাছে নাই, তারা জানে না হ্যাঁ ভোট আর পার্লামেন্ট ভোট একসাথে কীভাবে, কোনটায় কীভাবে ভোট দেবো। আপনার তো একটা ডিকটেশন থাকা উচিত, আপনার তো একটা আরও ক্লিয়ার করা উচিত। এটা শুধুমাত্র সরকার করবে না, এটা যারা আপনার ইলেকশনের মূল নায়ক প্রতিনায়ক আছেন তাদের তো দায়িত্ব এটাকে ক্লিয়ার করা। আমি আপনি 2-4 জন বুঝলেই তো হবে না, এটা তো সবাইকে, সাধারণ যারা ভোট দেবে তারা হ্যাঁ দেবে কি না দেবে, তারা তো বুঝতে হবে যে কিসে আমি হ্যাঁ দিচ্ছি আর কিসে না দিচ্ছি। তারা যদি বোঝেই না, তাহলে অন্ধের হাতি দেখার মতো হবে। আগামী দিনে যেই সরকার আসবে ক্ষমতায়, সে বিএনপি হোক, জামায়াত হোক, সবাই মিলেমিশে হোক, যেই ধরনের সরকারই আসুক, তার কাছ থেকে আপনি মূলত কি এক্সপেক্ট করছেন? তারা কি করবে? আমি একটা জনবান্ধব নীতি আশা করি। জনবান্ধব। আচ্ছা, সেটা তো একটা ব্যাপক। জি, ইয়েস। আমাদের ব্যাপক সংস্কার, ব্যাপক জায়গায় যদি আমরা টাচ না করতে পারি, মানুষের হেলথ বলেন, মানুষের এডুকেশন বলেন, মানুষের স্বাস্থ্য বলেন, মানুষের গৃহ সমস্যা বলেন, এ তো বড় একটা চ্যাপ্টার। এটাকে না আপনাকে অ্যাড্রেস না করতে পারলে, দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণ না রাখতে পারলে, আপনি যদি সিন্ডিকেট না ভাঙতে পারেন, আপনি হেলথের ক্ষেত্রে যদি চুরি চামারি এগুলো বন্ধ না করতে পারেন, আপনি টাকা পাচার বন্ধ না করতেন, তাহলে তো কোনো লাভ হবে না। যেই লাভ সেই কদুত হবে।